অতীতে ঘটে যাওয়া যে কোনো ইনসিডেন্ট বা ঘটনাকে কিভাবে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করে সঠিকভাবে প্রপার গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস মেনটেন করে কিভাবে সেন্টেন্স বানাবো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে বা লিখতে গেলে বা বলতে গেলে আমাদের কিন্তু একটা প্রপার সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতে হয়। সেই স্ট্রাকচারটা আগে জানা দরকার এবং তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে আমরা অনেকেই হয়তো প্রবলেম ফেস করে থাকি, সেটা হচ্ছে প্রপার স্টক অফ ওয়ার্ড। দেখো, স্টক অফ ওয়ার্ড তো তোমাকে ইনক্রিজ করতেই হবে। যে কোনো সেন্টেন্সের বা যে কোনো ওয়ার্ডের যদি এক্সাক্ট ইংলিশ ওয়ার্ডটা জানা না থাকে তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি করতে গিয়ে সমস্যা হবে। তো এখন অনেক সুবিধা হয়ে গেছে, স্মার্টফোনে তোমার বিভিন্ন ডিকশনারি রয়েছে, গুগল সার্চে গিয়ে অনেকে ওয়ার্ড দেখে নিচ্ছে, তো ইটস নট আ বিগ ডিল, রাইট? তো প্রথমে যেটা সবার ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সঠিক স্ট্রাকচারটা জানতে হবে। তো চলো ফার্স্টে আমি তোমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্স কোন স্ট্রাকচার ইউজ করে সেন্টেন্স বানানো হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেন্টেন্স স্ট্রাকচার। দেখো, যে কোনো সেন্টেন্স বা যত 12টা টেন্স রয়েছে, 12টা টেন্সের কিন্তু 12 রকম স্ট্রাকচার রয়েছে। তো এটার ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যেটা বসাতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। তারপরে হচ্ছে, এটা কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিচ্ছি এবং এটা তোমার হ্যাঁ বাচক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একদম নর্মাল যে সেন্টেন্সটা হয়। পাস্ট ইনডেফিনাইটে অনেক রকম সেন্টেন্স বানানো যায়। দেখো, অ্যাসার্টিভ বানানো যায়, ইন্টারোগেটিভ বানানো যায়, পজিটিভ, নেগেটিভ, মানে যেটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ বানানো যায়। তো আমি তোমাদের সবার প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভ, এটার উপরে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তার বাক্যের গঠনটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, এবং সেটা মেন ভার্বের, রাইট? এই সাবজেক্ট আর মেন ভার্বের মাঝখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আসবে না যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়। তারপরে কি আসছে? তারপরে অবজেক্ট, এবং যদি আদার্স কিছু থেকে থাকে সেই আদার্সটা বসাতে হবে। তো চলো একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো, গতকাল আমি মন্দিরে গিয়েছিলাম। চলো, গতকাল আমি মন্দিরে বোর্ডটা একটু ছোট, যাই হোক বেরিয়ে গেছে। তো সেন্টেন্সটা কি আমি নিয়েছি, গতকাল আমি মন্দিরে গিয়েছিলাম। এই ঘটনাটা দেখো কখন ঘটেছে, গতকাল, মানে অলরেডি কিন্তু পাস্ট বা অতীত হয়ে গেছে। তো এবারে সেন্টেন্সটাকে এই স্ট্রাকচার ওয়াইজ আমি কি করে সাজাবো? দেখো, বাংলায় বাক্যের গঠন আর ইংরেজিতে বাক্যের গঠন দুটো কিন্তু আলাদা। দেখো, এখানে কিন্তু ফার্স্টে গতকাল, তারপরে আমি, তারপরে মন্দির, তারপরে গিয়েছিলাম, এগুলো কোন কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ছে বা কি কি জিনিস, এগুলো আমি প্রথমে আইডেন্টিফাই করে বলি তোমাদেরকে। দেখো, এই স্ট্রাকচার ওয়াইজ লিখতে গেলে সহজ পদ্ধতিতে তোমাদেরকে কিভাবে সাজাবে ইংলিশে সেটা আমি বলে দিই। সবার প্রথমে যে বাংলা সেন্টেন্স এক্সাম্পলটা আমরা নিয়েছি, সেখানে আমাকে ভার্বটা খুঁজে বার করতে হবে, ক্রিয়া বা কর্ম, কাজ করা কোনটা বোঝাচ্ছে সেটাকে আগে খুঁজে বার করো। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে ওয়ার্ড রয়েছে কিন্তু এখানে। চারটে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা বা কোন শব্দটা কাজ করা বা হওয়া বোঝাচ্ছে? অবভিয়াসলি গিয়েছিলাম, যাওয়া একটা কাজ, অ্যাকশন ওয়ার্ড। তো এটাকে আমরা আন্ডারলাইন করে দেবো সবার ফার্স্টে এবং এটাকে ভার্ব ভি লিখে দিলাম, রাইট? এবারে ভাবো, এই যে অ্যাকশনটা বা কাজটা বা ক্রিয়াটা কার দ্বারা করা হয়েছে এই সেন্টেন্সে? আমার দ্বারা। এখানে সাবজেক্ট কে তাহলে? আমি। দেখো, যে কোনো সেন্টেন্সে সাবজেক্টকে খুঁজতে গেলে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? কে দিয়ে, মানে কাজটা কে করেছে বা কার দ্বারা করা হয়েছে কাজটা, তবেই তুমি কিন্তু সাবজেক্ট খুঁজে পেয়ে যাবে। দেখো, অলরেডি কিন্তু আমরা দুটো জিনিস পেয়ে গেছি, সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। এবারে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো, কি কাজটা করেছিল? মন্দিরে গিয়েছিল, রাইট? তো এটা একটা স্থান বোঝাচ্ছে, তো এটা আমি অবজেক্ট প্লাস আদার্স এর আন্ডারেই রেখে দিচ্ছি। এটা সবার লাস্টে বসালেই চলবে আমার। এবং এটাও আমাকে হয় আমি শুরুতেও দিতে পারি গতকালটা, অথবা একদম শেষেও দিতে পারি। এটাকেও আদার্স এর আন্ডারে আমি রাখছি, রাইট? এবারে চলো আমি সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি। এবারে প্রথমে কি রয়েছে, স্ট্রাকচার ওয়াইজ আমাকে সাবজেক্ট লিখতে হবে, রাইট? তো সাবজেক্ট কে এখানে? আমি। আমি ইংলিশ কি? আই। ভেরি গুড। তারপরে কি বলবো? সাবজেক্টের পরে ভার্ব, কিন্তু পাস্ট ফর্ম, রাইট? এখানে ভার্ব কোনটা? গিয়েছিলাম, যাওয়া। যাওয়া ইংরেজি আমরা সকলেই জানি, যাওয়া ইংরেজি কি? গো। কিন্তু গো এর এখানে সেকেন্ড ফর্মটা ইউজ করতে হবে। প্রত্যেকটা ভার্বে তিনটে করে ফর্ম থাকে।
V1, V2, V3। এটাকে বলা হয় V1 কে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্ম, V2 কে বলা হয় ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট? তো এটাকে বেসিক্যালি ভার্বের কনজুগেশন বলা হয়, কনজুগেশন অফ ভার্ব। যে কোনো মানে ভার্বের 3টে করে ফর্ম থাকে, রাইট? তো এবারে আই হয়ে গেল, আই এর পরে মানে সাবজেক্টের পরে আমাকে ভার্ব বসাতে হচ্ছে, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে গো এর পাস্ট ফর্মটা কি? ওয়েন্ট। তাহলে আমি বসিয়ে দেবো আই ওয়েন্ট। তাহলে আমার কিন্তু সাবজেক্ট এন্ড ভার্ব অলরেডি কিন্তু লেখা হয়ে গেল। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এবার কোথায় গিয়েছিলাম? মন্দিরে। এবারে দেখো, মন্দিরে একটা এক্সট্রা এইকার রয়েছে, এইখানে একটু তোমাকে বুঝতে হবে। শুধু মন্দির ইংরেজি কি টেম্পল, রাইট? কিন্তু এখানে একটা এক্সট্রা এইকার রয়েছে, তার মানে কিছু কিছু সময় বা বেশিরভাগ সময় তোমাকে বুঝে নিতে হবে কোনো নাউন বা প্রোনাউনের সাথে এক্সট্রা একার বা ওকার এগুলো থাকলে সেখানে একটা প্রেপোজিশনের দরকার, সেটা ইন্ডিকেট করে কিন্তু। তাহলে এবারে মন্দিরে যাওয়া, কোনো একটা দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা টু প্রেপোজিশনটাকে ইউজ করে থাকি সাধারণত। যেমন আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, রাইট? তাহলে এখানেও কিন্তু সেম, তোমাকে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়? টু টেম্পল। ভেরি গুড, আই ওয়েন্ট টু টেম্পল। আমি কোথায় গিয়েছিলাম? মন্দিরে গিয়েছিলাম। বাকি কে পড়ে থাকলো? গতকাল। ইয়েস্টারডে তাকে তুমি শুরুতে দিতে পারো, শুরুতে যদি লেখো তোমাকে তাহলে ইয়েস্টারডে লেখার পর একটা কমা দিতে হবে, আদারওয়াইজ যদি তুমি শেষে লেখো তাহলে কোনো কমা দেওয়ার দরকার নেই। আই ওয়েন্ট টু টেম্পল ইয়েস্টারডে। এইভাবে গেল আমাদের সেন্টেন্স। তাহলে এইভাবে কিন্তু অতীতের যে কোনো ঘটে যাওয়া যে কোনো ঘটনাকে আমরা, যদি সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয়ে থাকে এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, হ্যাঁ বাচক সেন্টেন্স যদি হয়, তাহলে কিন্তু এইভাবে লিখতে হবে। আচ্ছা, এটা গেল হ্যাঁ বাচক সেন্টেন্স। এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স করি কি হবে? স্ট্রাকচারে কি প্রবলেম আসবে? ধরো গতকাল আমি মন্দিরে যাইনি, এখানে গিয়েছিলাম হ্যাঁ বাচক আছে। এই সেন্টেন্সটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, যে আমি গতকাল মন্দিরে যাইনি। ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো যে গতকাল তুমি মন্দিরে গিয়েছিলে, তুমি বলছো কি না, আমি গতকাল মন্দিরে যাইনি। তাহলে এটার ইংলিশ কি হবে? বা এই যে এক্সট্রা নেগেটিভ বা নো আসছে, সেটা কোথায় বসবে এবং কিভাবে বসবে, রাইট? তো চলো ফার্স্টে যে সাবজেক্ট আছে, সাবজেক্টের জায়গায় কিন্তু সাবজেক্টটা বসে যাবে আই। এবারে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে তোমাকে কিন্তু নেগেটিভ যদি সেন্টেন্স হয়, নাবাচক সেন্টেন্স হয়, তাহলে তোমাকে একটা অক্সিলারি ভার্ব তার হেল্প নিতে হবে এবং সেটা অবশ্যই ডু ভার্ব হতে হবে। এবং আমরা জানি ডু ভার্ব অক্সিলারি ভার্বের একটা অংশ, রাইট? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। এবার ডু ভার্বের 3টে ফর্ম থাকে, সরি 3টে না, 2টো ফর্ম থাকে। অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব 2টো ফর্ম থাকে, একটা ডু, একটা হচ্ছে ডিড। আর এই প্রেজেন্টের 2 রকম ভাগ থাকে, ডু আর ডাজ। প্রেজেন্টের 2টো ভাগ আর পাস্টের কিন্তু একটাই ভাগ। আর এর কিন্তু ফিউচারের কোনো ভাগ হয় না, ভালো করে বোঝো। অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, এটা গেল প্রেজেন্টের অক্সিলারি ভার্ব মানে প্রেজেন্টের বি ভার্ব। তারপরে ওয়াজ, ওয়্যার, এটা গেল পাস্টের বি ভার্ব। আর শ্যাল বি, উইল বি এর ক্ষেত্রে যে বিটা ইউজ করি আমরা, বিটা কিন্তু তোমার ফিউচারের বি ভার্ব। কিন্তু ডু এমন একটা অক্সিলারি ভার্ব যার কিন্তু 2টো ফর্ম থাকে, একটা প্রেজেন্টের ফর্ম আর একটা পাস্টের ফর্ম। প্রেজেন্টের ক্ষেত্রে 2 রকম আমরা দেখতে পাই, একটা ডু একটা ডাজ। আর পাস্টের ক্ষেত্রে আমরা শুধু ডিড ইউজ করে থাকি। তো এখানে আমাদেরকে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি আমাকে নেগেটিভ সেন্টেন্স বানাতে হয়, এবং সেখানে কিন্তু আমাকে অবশ্যই এই ডু অক্সিলারি ভার্বের হেল্প নিতে হবে। এবং যেহেতু পাস্ট টেন্সের রূপটা রয়েছে ডিড, তাহলে আমাকে এখানে ডিড নিতে হবে। তাহলে আই ডিড, এবং তারপরে কিন্তু একটা নট বসাতে হবে যেহেতু না বাচক সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আই ডিড নট। এইবারে আসছে মেইন জিনিস, সব থেকে ভালো করে বুঝতে। এখানে অনেকে মিস্টেক করে, এখানে কিন্তু অনেকে মিস্টেক করে যেটা লিখে দেয় আই ডিড নট ওয়েন্ট লিখে দেয়। আই ডিড নট কি লিখে দেয়? ওয়েন্ট লিখে দেয়। কিন্তু এটা ভুল, ওয়েন্ট লিখলে চলবে না। তুমি বলছো কেন স্যার? ওয়েন্ট তো ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম কেন আমি লিখতে পারবো না? এইখানে একটু বোঝার জায়গা আছে যে ওয়েন্ট অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, এই সেন্টেন্সে কিন্তু অলরেডি আমরা একটা অক্সিলারি ভার্ব যেটা ইউজ করেছি তার কিন্তু পাস্ট ফর্ম অলরেডি লিখে ফেলেছি।
কি লিখে ফেলেছি? ডিড লিখে ফেলেছি। ডু এর পাস্ট ফর্ম ডিড লিখে ফেলেছি। তো এখানে অলরেডি কিন্তু আমরা পাস্ট লিখে ফেলেছি, যেটা আমাকে বা একটা মানে যে শুনবে বা যে পড়বে সেন্টেন্সটা সে কিন্তু অলরেডি বুঝে যাবে যে ঘটনাটা পাস্ট টেন্সে ঘটেছে, কারণ এটা একটা ভার্ব এবং এটার অলরেডি পাস্ট ফর্ম আমরা করে দিয়েছি। তো সেই কারণে যে সেন্টেন্সে আমরা ডিড ইউজ করব সেখানে অলওয়েজ যে মেন ভার্বটা আমরা লিখবো সেটা কিন্তু সবসময় আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্ম হতে হবে। কি হবে? আই ডিড নট গো, V1 ফর্ম ইউজ করতে হবে যখন সেন্টেন্সে ডিড ইউজ হচ্ছে। আই ডিড নট গো টু টেম্পল ইয়েস্টারডে, রাইট? এই হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এবারে আমি কয়েকটা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তোমাদেরকে বলছি এবং সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে তোমাদেরকে বোঝাচ্ছি। বোর্ডটা ছোট আছে, তো সেই কারণে সব সেন্টেন্স একসাথে আমি লিখতে পারছি না। তো তোমাদেরকে ফার্স্ট বলে দিই, যেমন ধরো আমি গতকাল মন্দিরে গিয়েছিলাম, এরকম অন্য কোনো একটা অতীতের যে কোনো একটা কাজ তুমি করেছো। সাপোজ ধরো আমি গতকাল ফুটবল খেলেছিলাম, কি হয়ে যাবে? এখানে প্রথমে আমাকে কি করতে হবে? সেন্টেন্সের মধ্যে ভার্ব খুঁজে বার করতে হবে। খেলা, অবশ্যই ফুটবল খেলা, খেলা একটা কাজ। কে খেলেছিল? আমি খেলেছিলাম, তাহলে আমি সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আই প্লেড, ভার্বের সেকেন্ড ফর্ম করে দাও। আই প্লেড, আমি খেলেছিলাম। কি খেলেছিলাম? ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল, কবে? গতকাল, ইয়েস্টারডে। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। এটা গেল হ্যাঁ বাচক বা অ্যাফার্মেটিভ। এবারে যে এই সেম সেন্টেন্সকে আমি নেগেটিভ সেন্টেন্স করি যে আমি গতকাল ফুটবল খেলিনি, তাহলে সেন্টেন্স কি হয়ে যাবে? ভালো করে দেখো, আই সাবজেক্ট বসে গেল, ডিড নট, প্লেড হবে না কিন্তু প্লে হবে। আই ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে এই টেন্স রিলেটেড, এবং এখানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স যে দুটো স্ট্রাকচার আমি বোঝালাম, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তাহলে এই স্ট্রাকচারটা বেরিয়ে এলো, আর নেগেটিভের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা আসলো সেটাও আমি একটু লিখে দিই এখানে, তোমরা খাতায় নোট ডাউন করে রাখো এবং নিজেদের মতো করে তোমরা সেন্টেন্স বানাও, সেন্টেন্স লেখো। যদি কোনো সমস্যার সম্মুখীন হও বা কোনো সেন্টেন্স তোমরা ট্রান্সলেট করতে পারছো না, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো, রাইট? চলো, এই নেগেটিভ নেগেটিভ যে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসছে, তারপরে অক্সিলারি ভার্ব, এবং তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এখানে ডিড লিখে দিচ্ছি অলরেডি। অক্সিলারি ভার্ব ডিড ইউজ হবে, তারপরে নট একটা ইউজ করতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স। এটা হয়ে গেল কি আমার নেগেটিভ সেন্টেন্স। আজকে যে ডিসকাশনটা আমি করলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সেটার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে বানাতে হয় পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করে। নেক্সট ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়। তো তোমরা যদি এটার সম্বন্ধেও জানতে চাও, অবশ্যই তোমরা পেজটাকে একটু ফলো করে রাখবে যাতে করে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমার নেক্সট ভিডিও আপলোড করার পর। আর যেটা আমি বললাম যে তোমাদের যে কোনো ধরনের যদি সমস্যা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর অন্য কোনো টপিক রিলেটেড, যদি কোনো গ্রামার রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তোমাদের, সেই টপিক এর নামটাও তো কিন্তু তোমরা কমেন্টে লিখে দিতে পারো, তো আমি সেটা নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করবো, রাইট? এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।